আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা রাইটিং টাস্ক টু দেখব। তবে রাইটিং টাস্ক টু দেখার আগে যে জিনিসটা আমরা দেখতে হবে সেটা হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়াস। মার্কিং ক্রাইটেরিয়াস আইএলটিএস রাইটিং টাস্ক টু এর ক্ষেত্রেও যা টাস্ক ওয়ানের ক্ষেত্রেও সেম থাকে। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমতই যে মার্কিং ক্রাইটেরিয়াটা থাকে সেটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, তারপরের ক্রাইটেরিয়া হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্সেস অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। আমাদের যেটা মনে রাখতে হবে, প্রত্যেকটা মার্কিং ক্রাইটেরিয়া ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটাই বলতে গেলে 25% মার্ক থাকে এবং এদের মার্কিংগুলো আলাদা আলাদাভাবে করা হয়। অর্থাৎ ধরেন আপনি টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স, কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স তিনটাতে খুব ভালো করলেন, আর কিন্তু গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে খুব খারাপ করছেন। আপনি ওই তিনটার মার্ক আপনি আলাদা পাবেন, আর জিআরএতে আপনি মার্ক অনেক কম পাবেন। আলটিমেটলি দেখা যাবে আপনার টোটাল মার্ক অনেক কমে গেছে। আপনি আপনার টিচার যদি চায়ও আপনাকে খুব বেশি মার্ক দিতে পারবে না। আপনি খুব সুন্দর এসে লিখছেন কিন্তু আপনার যে কোনো একটা ক্রাইটেরিয়া আপনি সুন্দর করে ভালো করে লেখেন নাই, আপনার মার্ক কমে যাবে। ডিটেইলে আমরা যদি দেখি টাস্ক অ্যাচিভমেন্ট কী, সেটা হচ্ছে ডু ইউ আনসার অল পার্টস অফ দ্য কোয়েশ্চেন, are your ideas relevant to the topic, is there a clear thesis statement. আরেকটা জিনিস দেখা হয়, do you develop your ideas with supporting details. মোট কথা হচ্ছে আপনাকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, আপনি সেই কোয়েশ্চেনের রেলেভেন্ট আনসার করছেন কিনা। যে কোয়েশ্চেনের কয়েকটা মাল্টিপল পার্টস থাকতে পারে, প্রত্যেকটা পার্টসকে আপনি হিট করছেন কিনা। আর আপনার যে টপিক নিয়ে কোয়েশ্চেন, আপনার এমনও হইতে পারে আপনি একটু ব্রড কথাবার্তা লিখছেন, আপনাকে একদম এক্স্যাক্টলি একটা ছোটো টপিক দেওয়া হয়েছে, সেই টপিকের একটা ব্রড। যেমন ধরুন আপনাকে কম্পিউটার নিয়ে কথা বলতে বলা হয়েছে, কম্পিউটার নিয়ে কথা বলার সময় আপনি টেকনোলজি নিয়ে কথা বলছেন, ইট ইজ ওকে, কারণ একটা ব্রড টপিকের মধ্যে পড়তেছে টেকনোলজিটা। কিন্তু আপনাকে কম্পিউটার নিয়ে কথা বলতে বলা হয়েছে, আপনি এখন ফার্মিংয়ে চলে গেছেন, কৃষিকাজে চলে গেছেন, সেটা আসলে যদি রিলেটেড না হয় তাহলে সেটা আপনি ইরেলেভেন্ট কথাবার্তা বলতেছেন। ইরেলেভেন্ট কথাবার্তা বললে আপনার টাস্ক অ্যাচিভমেন্টে মার্ক কমবে। ইজ দেয়ার এ ক্লিয়ার থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট জিনিসটা কী? সহজ কথায় যদি বলতে গেলে, আপনি যে এসেটা লিখতেছেন সেই এসেতে আপনি কী নিয়ে কথা বলবেন সেটা নিয়ে একটা স্টেটমেন্ট লেখা, ওয়ান সেন্টেন্সে, এটা ইন্ট্রোডাকশনে লিখতে হয়। এইটাই হচ্ছে কি আপনার থিসিস স্টেটমেন্ট। দ্বিতীয়ত যে জিনিসটা লাগে, থিসিস স্টেটমেন্টে বলা উচিত আপনি কোন সাইড নিচ্ছেন। অনেক সময় আমাদেরকে এগ্রি ডিসএগ্রি, অপিনিয়নের সাথে এগ্রি ডিসএগ্রি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এরকম কোয়েশ্চেন থাকে। আমরা একটু পরে কোয়েশ্চেন টাইপ দেখব। এই কোয়েশ্চেন টাইপগুলোতে ক্ষেত্রে আপনাকে একটা সাইড আপনাকে ক্লিয়ারলি বলতে হবে যে আমি এই পক্ষের সাথে সাইড নিচ্ছি, আমি এই পক্ষের সাথে একমত, স্ট্রংলি এগ্রি করি, কিংবা স্ট্রংলি ডিসএগ্রি করি, কিংবা কমপ্লিটলি এগ্রি করি, কমপ্লিটলি ডিসএগ্রি করি। আপনি কোন সাইড নিচ্ছেন কিনা সেই সাইডটা আপনাকে জানাই দিতে হবে আপনার ইন্ট্রোডাকশনের মধ্যেই। ডু ইউ ডেভেলপ ইউর আইডিয়াস উইথ সাপোর্টিং ডিটেলস। আপনি ইন্ট্রোডাকশনে একটা কথা লিখছেন, কিন্তু আপনার বডি 1 প্যারাগ্রাফ এবং বডি 2 প্যারাগ্রাফ, এই বডি প্যারাগ্রাফগুলোতে আপনার সাপোর্টিং ডিটেলস নাই, আপনি অন্য কোথায় চলে গেছেন, তাহলে হবে না। আপনার ইন্ট্রোডাকশনে যা লিখবেন সেটাকেই সাপোর্ট করতে হবে আপনার বডি প্যারাগ্রাফ দিয়ে। কোহেরেন্স অ্যান্ড কোহেশন। ইজ ইউর এসে ওয়েল স্ট্রাকচার্ড? ডু ইউর প্যারাগ্রাফ ফ্লো স্মুথলি? ইজ ইউর এসে ইজি টু ফলো? আপনার একটা এসে লেখার স্ট্রাকচার আছে, একটা ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারাগ্রাফস থাকবে 1, 2, 3, সাধারণত 2টা অথবা 3টা থাকে, এর বেশিও হইতে পারে। তবে 1 প্যারাগ্রাফ আসলে হয় না, মানে ইনাফ হয় না 250 ওয়ার্ডসের জন্য। ইউজুয়ালি দেখা যায় 2টা অথবা 3টা প্যারাগ্রাফ থাকে। 4টা প্যারাগ্রাফে চলে গেলে অবশ্যই আপনি নিতে পারবেন, কিন্তু আহ, খেয়াল রাখতে হবে যেন এটা ইরেলেভেন্ট না হয়, আমি অতিরিক্ত লিখে ফেলতেছি কিনা, আমার স্ট্রাকচারটা ব্রেক করতেছে কিনা, এগুলো খেয়াল রেখে করতে হয়। আপনি ইচ্ছা মতো 2, 3, 4 যে কোনো সংখ্যক নিতে পারবেন, তবে সাধারণত দেখা যায় 2 অথবা 3 প্যারাগ্রাফের মধ্যে প্রতি প্যারাগ্রাফ থাকে। লাস্টে থাকে হচ্ছে কনক্লুশন। সো এটাকে বলা হয় স্ট্রাকচার। আপনার এসের একটা স্ট্রাকচার থাকতে হবে। ডু ইউর প্যারাগ্রাফ ফ্লো স্মুথলি। আপনার যে একটা ফ্লো, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যাচ্ছেন, একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়াতে যাচ্ছেন, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা নতুন প্যারাগ্রাফে যাচ্ছেন,
এই ফ্লোটা মেনটেন করতেছেন কিভাবে? একটা ফ্লো একটা জায়গা থেকে যে আরেকটা জায়গায় সুইচ করতেছেন, শিফট করতেছেন, সেখানে আপনাকে কানেক্টিং ওয়ার্ডস ইউজ করতে হবে। কানেক্টিং ওয়ার্ডস কি? কানেক্টিং ওয়ার্ডস হচ্ছে আমরা যেমন কনজাংশন ইউজ করি, অ্যান্ড, তারপরে ইয়েট, তারপরে অলদো, দো, এগুলো যেমন আমাদের কিছু কানেক্টিং ওয়ার্ডস আছে। এরকম অনেকগুলো কানেক্টিং ওয়ার্ডস আছে। আপনি যদি জাস্ট একটু গুগল করেন অথবা যে কোনো জায়গাতে সার্চ করলে আপনি কানেক্টিং ওয়ার্ডস আপনি পেয়ে যাবেন। আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ইজ ইউর এসে ইজি টু ফলো। এই যে আপনার সুন্দর করে আপনি যদি একটা স্ট্রাকচারে লিখেন, আপনার ফ্লো যদি ঠিক থাকে, তাহলে আপনার এসেটা ফলো করতে সুবিধা হবে। ধরেন আপনি প্রথমে আপনার ইন্ট্রোডাকশন লিখছেন, আপনি প্রথমে পক্ষে যুক্তিগুলো লিখতেছেন, একটা এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন। আপনি প্রথমে এগ্রির কথা লিখলেন যে আমি এগ্রি করি, তারপরে ডিসএগ্রিটা লিখলেন। তাইলে আপনার একটা স্ট্রাকচার আছে, কীভাবে আপনার চিন্তাভাবনাটা আপনি জানাই দিতে পারতেছেন, সেটা ফ্লো করতেছে। মানে আপনি প্রথমে এগ্রি লিখলেন, তারপরে ডিসএগ্রি লিখলেন, আবার এগ্রি লিখলেন, তাহলে সেটা কোনো স্ট্রাকচার থাকলো না। একটা ফ্লো, মানুষের চিন্তার যে একটা ফ্লো থাকে, আপনার পুরোটা মিলে একটা প্যারাগ্রাফ, একটা এসে। আপনার ধরেন 2-3টা প্যারাগ্রাফ আছে, একটা ইন্ট্রোডাকশন আছে, একটা কনক্লুশন আছে, মোটামুটি 4-5টা প্যারাগ্রাফ আছে, কিন্তু 4-5টা প্যারাগ্রাফ সম্পূর্ণটা মিলে একটা এসে। এটা যে একটা এসে সিঙ্গুলার এন্টিটি, সেটা বোঝা যাচ্ছে কিনা, একটা থেকে আরেকটায় যাচ্ছে কিনা, ফ্লো করতেছে কিনা, ইজিলি ফলো করা যাচ্ছে কিনা, এটাই হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। লেক্সিক্যাল রিসোর্স, এখানে 3টা জিনিস দেখতে হয়। Do you use wide range of vocabulary? Are your words appropriate for formal setting? Do you use vocabulary effectively? প্রথমত, do you use wide range of vocabulary? অনেক রেঞ্জের vocabulary আছে। কখনো কখনো কিছু আছে আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, কিছু কিছু আছে আনকমন, কিছু কিছু আছে ফর্মাল সেটিংয়ের জন্য শুধুমাত্র ব্যবহার করি, খুবই ভেরি রেয়ার। আপনি এই রেঞ্জের বিভিন্ন vocabulary ইউজ করতেছেন কিনা, তারপরে আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করতেছেন সেগুলো কি ফর্মাল কিনা। আর ইউর ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ফর ফর্মাল সেটিং। আপনি যদি কিছু কিছু ওয়ার্ড আছে যেটা আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, যেমন কিডস, গায়েজ, তারপরে ডুড, এগুলো ওয়ার্ড আমরা ইনফর্মালি ইউজ করি, এগুলো ইনকারেক্ট কিছু না, কিন্তু কথা হচ্ছে এগুলো হচ্ছে ইনফর্মাল। আপনার রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 দুটাই হচ্ছে একটা ফর্মাল সেটিং। এই ফর্মাল সেটিংয়ে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করব না। আপনার স্পিকিং পরীক্ষা, এটা ইনফর্মাল এক্সাম, সেই পরীক্ষায় আপনি সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তেমনইভাবে কিছু কিছু অ্যাব্রিভিয়েশন আছে, আপনি যদি কোনো অ্যাব্রিভিয়েশন লিখেন সেটাকে ব্র্যাকেটে এটার ফুল ফর্মটি লিখে দিতে হবে। আর যদি কিছু কিছু আছে অ্যাপোস্ট্রফি এস ইউজ করে আমরা শর্ট করার জন্য, সেগুলো আপনি ইউজ করতে পারবেন না। যেমন আছে ইটস, ইটের পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এস, সেটা আমরা লিখতে পারবো না, আমরা লিখব ইট ইজ। লাস্টলি, ডু ইউ ইউজ ভোকাবুলারি এফেক্টিভলি? আমরা অনেকেই দেখা যায় আমরা কিছু ভোকাবুলারি মুখস্থ করে ফেলি, মুখস্থ করে চেষ্টা করি যে কোনো রকমভাবে যেভাবেই হোক এগুলো আমাদের এসেতে একটু একটু এদিকে ওদিকে ঢুকায় দেওয়ার চেষ্টা করি। চেষ্টাটা খুবই ভালো, কিন্তু আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারেন, আপনার সেন্টেন্সে ধরেন একটা ওয়ার্ড যাচ্ছে না, সেই ওয়ার্ডটা আপনি ইউজ করলেন, এটা আপনার নেগেটিভলি আপনাকে এফেক্ট করবে। লাস্টলি একটা ব্যাপার আছে, সেটাকে ইংলিশে বলা হয় কলোকেশনস। কিছু কিছু আছে ওয়ার্ড পেয়ার, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড যায়, তো ওই ওয়ার্ড পেয়ারটাই সবচেয়ে বেশি ভালো, সেটাই হচ্ছে আপনার জন্য লেক্সিক্যাল রিসোর্সে ভালো মার্ক নিয়ে আসবে। সেটা হচ্ছে বলা হয় কলোকেশনস। ধরেন আপনার হাউ মেনি টি শার্টস ডু ইউ হ্যাভ, আপনাকে কোয়েশ্চেন করলো, আপনি বললেন আই হ্যাভ মাচ টি শার্টস। মাছ মনে হচ্ছে আমার অনেকগুলো আছে, কিন্তু কথা হচ্ছে মাছ আমরা ব্যবহার করি যেগুলো হচ্ছে গিয়ে আমরা কোনো কিছুকে ধরেন আপনি কাউন্ট করতে পারতেছেন না। সো এখানে যদি আপনি টি শার্ট ক্ষেত্রে আপনি যদি মাছ ইউজ করেন, দেন এটা আপনার জন্য হচ্ছে গিয়ে রং। আপনি যদি আপনাকে টি শার্ট হিসেবে বলতে হবে আই হ্যাভ মেনি টি শার্টস। সো এরকম কিছু কিছু ওয়ার্ডের জন্য, মানে কিছু কিছু না, অনেকগুলো ওয়ার্ডের কলোকেশনস আছে, সেটা বলা হয় ওয়ার্ড পেয়ার। ওইটার জন্য ওই স্পেসিফিক ওয়ার্ডটাই স্বাচ্ছন্দ্যমূলক বা সামঞ্জস্যপূর্ণ। লাস্টলি যেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। ডু ইউ ইউজ ভ্যারাইটি অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার? সেটা হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ। এটা নিয়ে আমরা একটু পরে ডিটেলস আলোচনা করবো। আর গ্রামাটিক্যাল অ্যাকুরেসি হচ্ছে ডু ইউ ইউজ গ্রামার অ্যাকুরেটলি, নির্ভুলভাবে গ্রামার ব্যবহার করা।
ডু ইউর সেন্টেন্সেস সাউন্ড ন্যাচারাল। আপনার সেন্টেন্সটা খুবই সব গ্রামাটিক্যাল অ্যাকুরেসি রেঞ্জ সবই ঠিক আছে, কিন্তু আনন্যাচারাল লাগতেছে শুনতে, সেটাও ভুল। গ্রামাটিক্যাল রেঞ্জের ব্যাপারটা সেখানে হচ্ছে ভ্যারাইটি অফ গ্রামার স্ট্রাকচার্স ব্যবহার করতে হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর কম্পাউন্ড আর কমপ্লেক্সকে মিলিয়ে একটা খুবই লম্বা একটা সেন্টেন্স হলে সেটাকে কম্পাউন্ড কমপ্লেক্স বলা হয়। কন্ডিশনালস, ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক যে সেন্টেন্সগুলো, এইতগুলো স্ট্রাকচার আপনি যদি ব্যবহার করতে পারেন, সবচেয়ে বেশি চেষ্টা করবেন হচ্ছে গিয়ে কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স আপনার অটোমেটিক্যালি আপনার সেন্টেন্সে চলে আসবে, আপনার এসের মধ্যে চলে আসবে। সো যত বেশি পারেন কমপ্লেক্স, কম্পাউন্ড এবং কম্পাউন্ড কমপ্লেক্স এইগুলো সেন্টেন্স ব্যবহার করতে। যদি কোয়ান্টিটেটিভলি যদি আপনি আস্ক করেন তাহলে সেটাতে আপনার হচ্ছে সবচেয়ে বেশি চেষ্টা করবেন যে আপনি 5-6টা অ্যাটলিস্ট কমপ্লেক্স সেন্টেন্স থাকার। জেনারেল স্ট্রাকচার, একটা এসের জেনারেল স্ট্রাকচার থাকে যেরকম, প্রথমে আপনি একটা ইন্ট্রোডাকশন লিখবেন। ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখবেন? প্যারাফ্রেজ করতে হয়, একটা সাইড নিতে হয়, তারপর একটা কি পয়েন্টস আউটলাইন করতে হয়, অথবা থিসিস স্টেটমেন্ট লিখতে হয়। প্রত্যেকটা 5টা কোয়েশ্চন টাইপ আছে, 5টা কোয়েশ্চন টাইপের প্রত্যেকটার স্ট্রাকচার আমি দেখাই দেবো। বডি প্যারাগ্রাফ, লাস্টে হচ্ছে কনক্লুশন। যে 5টা কোয়েশ্চন টাইপ আছে সেটা হচ্ছে অপিনিয়ন, অ্যাডভান্টেজেস ও ডিসঅ্যাডভান্টেজেস, প্রবলেমস অ্যান্ড সলিউশন, ডিসকাশন, টু-পার্ট কোয়েশ্চন। এগ্রিইং ইজ এ স্পেকট্রাম। আমরা যে এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চন থাকে, অথবা এখানে যে অপিনিয়ন থাকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে, তো আমরা কতটুকু এগ্রি করি সেটা একটা স্পেকট্রাম। আমরা এই যে একটা গ্রে এরিয়া দেখতেছি এগ্রি এবং ডিসএগ্রির ক্ষেত্রে, ডান দিক দিয়ে হচ্ছে এগ্রি, বাম দিক দিয়ে হচ্ছে ডিসএগ্রি, আর ঠিক মাঝখানটা হচ্ছে নিউট্রাল। ডান দিকের যে গ্রে এরিয়াটা সেটা হচ্ছে আমি এগ্রি করি, কিন্তু কিছু কিছু ইস্যুস আছে, ঠিক আছে? আমি আপনার সাথে একমত, কিন্তু আমার কিছু কিছু জায়গাতে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি, ঠিক আছে? আর তারপর হচ্ছে স্ট্রংলি এগ্রি অথবা স্ট্রংলি ডিসএগ্রি। আমি এগ্রি করি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এগ্রি নাও করতে পারে। কমপ্লিট এগ্রিমেন্ট হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা স্ট্যান্স, যেখানে আমি এমন একটা স্ট্যান্স নিতেছি যেটা মনে করি যে এটার বিপক্ষ কেউ থাকতে পারে না। আমিও এগ্রি করি, আমার সমাজ এগ্রি করে, আমার কালচার এগ্রি করে, পৃথিবীর সব মানুষ এগ্রি করে, এগ্রি করা উচিত বলে আমি মনে করি। সো সবসময় চেষ্টা করবেন এই ইয়েলো জায়গাতে থাকার জন্য, স্ট্রংলি এগ্রি অথবা স্ট্রংলি ডিসএগ্রিতে থাকার জন্য। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।